বান্দরবান সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা। মিয়ানমারে আরাকান আর্মির তাড়া খেয়ে রুমা থানচি সীমান্তে অবস্থান, অবাধ চলাচলের অনুরোধ প্রত্যাখ্যান বিজিবির। আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। সর্বজনীন পেনশন স্কিম চালু রাখতে চায় সরকার। আকর্ষণীয় স্কিম কাঠামো, সরিয়া ভাষণ সহ সংস্কারের উদ্যোগ। আস্থা অর্জনে ধাপে ধাপে আনা হবে পরিবর্তন। ধানমন্ডি লেকে তৈরি হচ্ছে নজরুল মঞ্চ, থাকছে শিশুদের খেলার জায়গা ও টয়লেট। ৭৫ কোটি টাকা প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। জামিন ছাড়াই সাতক্ষীরা কারাগার থেকে বেরিয়ে যান সাজাপ্রাপ্ত আসামির ভিন্ন মামলায় পুনরায় গ্রেফতারের পর টনক নড়ে পুলিশের। হতভাগ মামলার বাদী ও আইনজীবী। 50% টাকাও জমা দিল না, হাইকোর্ট থেকে কোনো অর্ডারও নেয় নাই, অথচ কিভাবে সে জেল থেকে খালাস পেলে। নাটোরের সিংড়া বাস টার্মিনাল ইজারা নিয়ে বিস্তৃত এলাকায় চাঁদাবাজি। শর্ত লঙ্ঘন করে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন সড়ক ও যানবাহন থেকে চলছে টাকা আদায়। সিংড়া মূল সড়ক দিয়ে আমরা যাই, তখন আমাদেরকে সিগন্যাল দিয়ে চাঁদা ওঠানোর জন্য সিগন্যাল দেয়। আওয়ামী লীগ সরকারের সময় এই চাঁদাটা লিছে এই আমার এই সাধারণ ড্রাইভারের থেকে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাচটি কাভার করছেন আমাদের সহকর্মী মুজনেবিন তারেক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। তারেক, শুরু থেকেই ম্যাচে দাপট দেখাচ্ছে ব্রাজিল, তো যুক্তরাষ্ট্রের দর্শকদের উচ্ছ্বাস কেমন চোখে পড়ছে আপনার? উচ্ছ্বাস যেমনটি হওয়ার কথা ছিল তেমনটি হচ্ছে। ব্রাজিল তারা কিন্তু যে যোগপনীয়তা যেটা আমরা বলা হয় যে ব্রাজিলের ল্যাটিন ফুটবলের যে সৌন্দর্য সেটি কিন্তু আজকে ফিলাডেলফিয়ায় করে দেখিয়েছে। 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া যে পারফরমেন্সটা প্রতিটি ব্রাজিলিয়ান সমর্থক চাচ্ছিলেন এবং কোচ কার্লো আনচেলত্তি তিনি বিশেষভাবে চাচ্ছিলেন একটা দারুণ শুরু এবারে বিশ্বকাপে, সেটা কিন্তু ব্রাজিল এই মধ্যে তারা কিন্তু করে দেখিয়েছে। যদিও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তাদের পারফরমেন্স বিপরীত পারফরমেন্সটা কিন্তু আজকে হাইতির বিপক্ষে হচ্ছে এবং এই হাইতি তারা কিন্তু ফিফা র্যাঙ্কিং এ ব্রাজিলের থেকে প্রায় 80 ধাপ পিছিয়ে, যেটির প্রতিফলন আমরা মাঠের পারফরমেন্সেও দেখেছি। এবং বিশেষ করে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের কথা না বললেই নয়। নেইমার নেই ব্রাজিলের এই দলটিতে, যার অনুপস্থিতিতে নেতা হওয়ার কথা ভিনিসিয়াস জুনিয়র, তিনি কিন্তু সেটি করে দেখিয়েছেন। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে একটি গোল করেছিলেন, দল সমতা নিয়ে মাঠ ছেড়েছিল। আজকে তিনি প্রথমার্ধের শেষ দিকে নিজে একটি গোল করেছেন এবং এর আগে যে দুটি গোল ম্যাথুস করেছেন তার প্রত্যেকটা গোলের একদম পারফেক্ট যোগানদাতা কিন্তু ছিলেন এই ভিনিসিয়াস জুনিয়র। এবং এই তার যে অ্যাসিস্ট ছিল, তার যে ডিফেন্স সেরা থ্রু পাস ছিল, সেগুলোকে গোল না করাটাই বরং বেশি অন্যায় হয়ে যেত। মার্কেস কুনিয়া সেটি করেননি, তিনি গোল এনে দিয়েছেন। এবং ব্রাজিল যেরকম একটা শুরুর প্রত্যাশা করেছিল বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে একটা বছর শেষে, সেটি কিন্তু তারা এখানে পেয়ে গেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান সমর্থকরা, তারা কিন্তু বেশ আয়েশ করে আনন্দ নিয়ে ম্যাচ দেখছেন, যেটি আমরা মরক্কোর বিপক্ষে দেখতে পাইনি। এবং এই পারফরমেন্স তারা পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে চায় ব্রাজিল, সেটি কিন্তু তারা সেই প্রত্যাশা করছে এখন পর্যন্ত। আরো একটি বিষয় আমি যেটি বলতে চাই যে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে তাদের যে দরকারটা ছিল সেটি কিন্তু মরক্কো যেহেতু তারা প্রথম স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে এবং সেই জায়গাটায় ব্রাজিলের একটা বড় জয় হাইতির বিপক্ষে দরকার ছিল, সেটা কিন্তু সেই পথে ব্রাজিল অনেকটা এগিয়ে গেছে। যে দাপট তারা দেখেছে, সবচেয়ে বড় কথা যে হারানো আত্মবিশ্বাস সেটা ব্রাজিল খুঁজে পেয়েছে এবং এই ছন্দটা তারা কিন্তু তাদের পরের ম্যাচগুলোতে ধরে রাখে। এবং এই বিশ্বকাপে ব্রাজিলের এই পারফরমেন্স না হলে বিশ্বকাপের যে উন্মাদনা, যে রং, সেটা কিন্তু কিছু না হলেও ফিকে হয়। সেই জায়গায় সেই উন্মাদনা আজকের পর থেকে আরো বাড়বে। আর্জেন্টিনা যেমন শুরুটা পেয়েছিল, তারপর ব্রাজিলের আজকের এই পারফরমেন্স নিঃসন্দেহে এই বিশ্বকাপে দর্শক উন্মাদনা আরো অনেকটাই বাড়িয়ে তুলবে এবং বিশ্বকাপের আকর্ষণটাকে অনেকটা বাড়িয়ে তুলবে। মারফি তারেক, ধন্যবাদ যুক্ত হবার জন্য।
রাজধানীর বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে ব্রাজিলের ম্যাচ দেখছেন দলটির সমর্থক সহ ফুটবল প্রেমীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা রীতিমতো উৎসব মুখর পরিবেশ। সকাল 6:30টায় শুরু হওয়া ম্যাচটি বড় পর্দায় উপভোগ করতে জার্সি আর পতাকা হাতে টিএসসিতে জড়ো হন হাজারেরও ব্রাজিল সমর্থক। ম্যাচ জুড়ে দলটির প্রতিটি আক্রমণ আর ড্রিবলিংয়ে মেতে ওঠেন বাঁধ ভাঙা উল্লাসে। সেলেসাওদের নান্দনিক ফুটবল শৈলী দেখতে আসা সমর্থকদের করতালি আর স্লোগানে মুখরিত পুরো ক্যাম্পাস। সমর্থকদের প্রত্যাশা, সাম্বা ছন্দের এই ধারা বজায় রেখে হেক্সা জয় মিশন পূর্ণ করবে ব্রাজিল। আমার মনে হয় না যে ব্রাজিলিয়ান যারা সাপোর্টার আছে, যারা ব্রাজিলে বসবাস করে, তারাও এতটা অপেক্ষায় নাই আমরা যতটা অপেক্ষায় ছিলাম। অনেক ভালো হবে। ব্রাজিল অলরেডি 3টা গোল দিতে, আরো সামনে আরো বেশি গোল দিবে। ভিনিও কিন্তু নেইমারের চেয়ে কম খেলে না। ইনশাল্লাহ সামনের বারও নেইমার যদি নামে এবার মিশন হেক্সা কমপ্লিট হবে ইনশাল্লাহ। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে গোটা দেশ। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। সকাল 6:30টায় শুরু হওয়া ব্রাজিল বনাম হাইতির খেলা বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখার আয়োজন করেন সমর্থকরা। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা ও ভুভু জেলা নিয়ে আগেভাগেই জড়ো হন ভক্তরা। খেলা চলাকালে পছন্দের দলের প্রতিটি গোলে ফেটে পড়েন উল্লাসে, চলে উদযাপন। নানা বয়সী মানুষের উপস্থিতিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। বড় পর্দায় খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আর তানভীর সিদ্দিক টিপু। খেলা দেখতে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন আপনি? Well, Bellegarde gets the free kick, and this does give Haiti the opportunity to try and do something from গত ঘন্টায় যখন আমরা সংবাদ জানাচ্ছিলাম, আমি ছিলাম টিএসসিতে। এই মুহূর্তে আমরা আছি মহসিন হক মাঠে এবং এখানে কিন্তু ব্রাজিলের যে সমর্থকরা আছেন তারা ভিড় করেছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ভোরের সকালের যে রোদ, প্রচন্ড রোদ দাবদাহ, সেটি উপেক্ষা করেই কিন্তু যে ব্রাজিলের সমর্থকরা রয়েছেন তারা এই তাদের প্রিয় দলের খেলা উপভোগ করছেন। এবং অনেকেই আছেন যারা কিনা গতকাল রাতে এখানে এসেছেন, কেউ ভোরে এসেছেন এবং মূলত তাদের একটাই চাওয়া যে ব্রাজিল এই ম্যাচে তো জিতবেই, তার সাথে যেন তাদের যে স্বপ্ন যে হেক্সা মিশন পূর্ণ করা, সেই দাবি যেন পূর্ণ হয়, সেই দিকে যেন ব্রাজিল যেতে পারে, সেই দাবি তারা বারবার করছেন, সেই প্রত্যাশা তারা বারবার করছেন। এবং হাইতির সাথে খুবই প্রত্যাশিত যে তারা যেটি বলছেন যে হাইতির সাথে এই যে ম্যাচটি সেটি খুবই সহজ একটি জয়ের ম্যাচ হতে চলেছে। এবং যেমনটি প্রথমার্ধেই দেখা গিয়েছে যে 3-0-তে এগিয়ে গিয়েছে ব্রাজিল এবং তারপরেই কিন্তু দেখা গেছে যে যারা এখানে ব্রাজিলের যারা ভক্ত সমর্থক আছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছুটা কিন্তু বলা যায় যে যেহেতু প্রচণ্ড দাবদাহ, সেই কারণে অনেকেই কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ছেন বা তারা একটু ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু তারপরেও তাদের যে প্রিয় দলের খেলা সেটা উপভোগ করতে চাচ্ছেন না। একই সাথে ব্রাজিল ছাড়াও অন্যান্য দলের সমর্থকদেরও আমরা এখানে দেখেছি, আর্জেন্টাইন সমর্থকদের দেখেছি, জার্মানি, পর্তুগাল সহ অন্যান্য যারা ফুটবল প্রেমী আছেন তারাও কিন্তু এই মহসিন হল মাঠের যে জায়ান্ট স্ক্রিন তার সামনে দাঁড়িয়ে তারা খেলা দেখছেন, টিএসসির সামনে দাঁড়িয়ে খেলা দেখছেন। এবং একই সাথে ঢাকার বিভিন্ন এলাকাতে কিন্তু বিভিন্ন বাড়িতে বাড়িতে যে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে সেই স্ক্রিনগুলো সামনে দাঁড়িয়ে তারা খেলা উপভোগ করছেন। যেমনটি এই কেবলই আপনি যেমনটি দেখতে পেলেন যে যখনই একটি ড্রিবলিং হচ্ছে, যখনই একটি ভালো সূচনা হতে যাচ্ছে বা একটি অ্যাটাকে যাচ্ছে ব্রাজিল, তখনই কিন্তু সমর্থকরা উল্লাস ধ্বনি প্রকাশ করছেন, হর্ষধ্বনি প্রকাশ করছেন এবং তারা সেই দলের প্রতি যে সমর্থন সেটি প্রকাশ করছেন। একই সাথে তারা বারবার করে বলছেন যে এই ব্রাজিলের যে আত্মবিশ্বাস তারা ফিরে পেয়েছে এই ম্যাচের মাধ্যমে এবং সেই ধারাবাহিকতায় তারা এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও পারফর্ম করবে এবং অন্যান্য আরও যে সামনে নকআউট পর্বের ম্যাচগুলো রয়েছে সেগুলোতে জিতে ব্রাজিলের যে কাঙ্ক্ষিত স্বপ্ন হেক্সা মিশন তারা এবার পূরণ করবে, এমনটাই কিন্তু
দর্শক সমর্থকরা প্রত্যাশা করছেন। একই সাথে অন্যান্য দলের যারা সমর্থক আছেন, আর্জেন্টাইন সমর্থকরা বিশেষ করে, তারা বলছেন যে এই প্রথম পর্ব পার হয়ে যেন ব্রাজিল নকআউট পর্বে যায় এবং ব্রাজিল যেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অন্ততপক্ষে যায়, যাতে করে ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, ফুটবল বিশ্বকাপের যে সৌন্দর্য, সেটি যেন রক্ষা পায়। অর্থাৎ ফুটবল প্রেমীরা কিন্তু এই ম্যাচটি দারুণভাবে উপভোগ করছে। মারফি। টিপু, ধন্যবাদ আপনাকে। ফুটবল উন্মাদনার খবর আমরা জানবো আমাদের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে। আমরা প্রথমেই যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, ব্রাজিল তো এগিয়ে আছে 3-0 গোলে, তো ভক্তদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন? আসলে মরক্কোর সাথে যে খেলাটা হয়েছিল সেখানে বেশ হতাশায় ভুগছিল 1-1 গোলে ড্র করার পর। এখন আজকে 3-0 গোলে এগিয়ে রয়েছে তারা, এবং নেইমারের যে শূন্যতা, সেই শূন্যতা কিন্তু তাদেরকে সেটা বুঝতে দেয়নি যে নেইমার নেই, সেই শূন্যতা তাদেরকে বুঝতে দেয়নি। কারণ আমরা দেখছি যে 26 মিনিট থেকে যে গোল ছিল, আরো একটি গোল হয়ে গেল এই মাত্র আমরা দেখতে পাচ্ছি। সেই গোলের উচ্ছ্বাস এখন দেখা যাচ্ছে। 4-0 গোলে এগিয়ে ব্রাজিল হাইতির সাথে। হাইতি আজ খুব একটা সুবিধা করতে পারেনি এবং হাইতির সাথে দাপুটে জয় তুলে নিচ্ছে ব্রাজিল। ব্রাজিলের দর্শকদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেটা দেখতে পাচ্ছেন। তাদের মনে যে কষ্ট ছিল, তাদের মনে যে হতাশা তৈরি করেছিল মরক্কোর সাথে ম্যাচটি, সেই হতাশা তারা কাটিয়ে উঠেছে। আজকের ম্যাচ তাদেরকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে মিশন হ্যাক্সা নিয়ে। এই মিশন হ্যাক্সা এবার তারা কমপ্লিট করবে, এটাই তাদের স্বপ্ন। আপনারা আসলে আজকের খেলার পর কতটা আত্মবিশ্বাসী? আমরা অনেক আত্মবিশ্বাস, আমাদের ব্রাজিল টিম সামনে বিশ্বকাপ পাবে। এই খেলা দিয়ে যদি প্রত্যেকটা খেলতে পারে তাহলে আমাদের বিশ্বকাপ এটা একটা মিশন পূরণ হবে আমাদের। আজকের খেলাটা কেমন লাগছে? আজকের খেলাটা অসাধারণ। এভাবে খেললে আমরা এখানে আরেকটা লাগাই দেওয়া রয়েস্টার ব্র্যান্ড ব্র্যান্ড হাতে মারলে লাখ টাকা। ব্রাজিলের দুঃসময় হচ্ছে, অনেক দলের জন্য স্বপ্ন। এখানে 6 স্টার হবে ইনশাল্লাহ, হেক্সা পূরণ হবে। আমরা যে যাদের সাথে কথা বলছিলাম ভক্তরা, তারা কিন্তু একদম স্পষ্ট করে বলছে এই যে গোলের একের পর এক গোল উৎসব তারা করছেন। 4-0 গোলে এগিয়ে ব্রাজিল। হাইতি খুব একটা সুবিধা করতে পারেনি। হাইতির যে জাল, সেই জালে একে একে 4টি গোল, বেশ কয়েকটা সুযোগও কিন্তু এর মধ্যে মিস করেছে ব্রাজিল। একটি বল আমরা দেখেছি যে বারে লেগে ফিরে এসেছে এবং আরেকটি ঠিক বারের উপর দিয়ে চলে গেছে। অর্থাৎ আজকে অন্তত 6 থেকে 7টি গোল হতে পারতো। তারপরে এখনো সময় রয়েছে। তাদের যে ভক্তরা রয়েছে, ব্রাজিলের যে সমর্থকরা রয়েছে, তারা কিন্তু এক কথা স্পষ্ট করে বলছে তারা আজকে ব্যবধানে জয়লাভ করবে এবং তাদের যে স্বপ্ন মিশন হ্যাক্সা, সেটি এবার পূরণ হবে। সেই পথে তারা এগোচ্ছে। আজকের খেলা তার প্রমাণ, এবং তারা তাদের যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, সেটা আজকে খুঁজে পেয়েছে। আপনাকে ধন্যবাদ আলামিন। আমরা এবার যেতে চাই রাজশাহীতে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী তারেক মাহমুদ। তারেক মাহমুদ, ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? যদিও তাদের 4 নম্বর গোলটি অফসাইড হয়েছে, তো তাদের উচ্ছ্বাস কেমন, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। মার্ফি, ব্রাজিল তার অতীত রূপে ফিরে এসেছে, এমনটাই কিন্তু ব্রাজিলের যে সমর্থক তারা বলছেন। এবং এখন পর্যন্ত 4 গোলে এগিয়ে থাকার ফলে ব্রাজিল সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস, সেটি কিন্তু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠ রয়েছে, হবিবুর মাঠে দেখতেই পাচ্ছি। যারা ব্রাজিলিয়ান সমর্থক রয়েছে তাদের কাছে একটু জানতে চাইবো, আজকে কি আর্জেন্টাইন সমর্থকদের উপযুক্ত জবাব আপনারা দিবেন বলছিলেন, একটু জানাবেন। আসলে আর্জেন্টিনার সমর্থকদের আমরা কি দেব? তারা আসলে 7 আপ বা যেগুলো নিয়ে আলোচনা করে, আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তাই নাই, কারণ আমরা এগুলো ভাবি না। কারণ আমাদের একটা লেভেল আছে ভাই, আমাদের এই লেভেলে আসতে গেলে তাদেরকে আরও 3টা যে গোল দিয়েছে তারা আরও 2টা দিতে হবে, এবং আমরা হেক্সা করলে তাদেরকে আরও 3টা দিতে হবে। এই লেভেলিং যতদিন হয় নাই ততদিন তাদের সাথে আমাদের কোনো আলোচনা নাই। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা 3টা দিয়ে দিয়েছি হাইতিরে, আর এর মধ্যে কিন্তু 2-3টা দিয়ে আরও সুযোগ আছে, আরও হবে। ধন্যবাদ আপনাকে। আরও যারা সমর্থক রয়েছে তাদের সাথেও একটু কথা বলতে চাই। দীর্ঘদিন পরে আপনাদের দল ভালো খেলছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথম ম্যাচ মরক্কোর সাথে আমরা 1-1 ড্র করছি এবং ওইটা আমাদের কাছে ডিফিটের সমান ছিল। এখন এরপর মরক্কোর সাথে এত বড় মার্জিনে আমরা বাউন্স ব্যাক করছি, খুবই ভালো লাগতেছে। ব্রাজিল ইজ কামিং ব্যাক। তো এটা আসলে আর্জেন্টাইন সমর্থকদের প্রতি এক কাইন্ড অফ অ্যান আনসার।
ধন্যবাদ আপনাকে। মারফি শুনছিলেন এবং একটু পরপরে আসলে ব্রাজিল গোল দেওয়ার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই হবিবুর মাঠটি রয়েছে, হবিবুর মাঠে ব্রাজিলিয়ান সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং একই সাথে তারা যেমনটি জানাচ্ছিলেন যে এবারের বিশ্বকাপে কিন্তু ব্রাজিল ভালো খেলবে প্রত্যেকটি প্লেয়ার। আপনাদের দলের কাছে আজকে প্রত্যাশা কি, চাও কি? আমাদের দলের কাছে আজকে প্রত্যাশা হচ্ছে আজকে আমাদের 7 গোল দেওয়ার কথা ছিল, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টারদের বুকে গেঁথে গেছে গোলগুলো, তাই 7 গোল দেওয়া হয়নি। আমরা আশা করছি যে এবার বিশ্বকাপ ব্রাজিল জিতবে। ধন্যবাদ আপনাকে। মারফি শুনছিলেন এবং একই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই হবিবুর মাঠ এবং পরিবহন চত্বরে কিন্তু বড় পর্দায় খেলা দেখানোর যে আয়োজন সেটি চলছে। এছাড়াও রাজশাহীর বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। সকাল থেকে আমি ব্রাজিলের যে সমর্থক রয়েছে তাদেরকে দেখতে পেয়েছি যে তারা দীর্ঘক্ষণ কিন্তু এসে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে কিন্তু খেলা উপভোগ করছেন এবং দীর্ঘদিন পরে আসলে ব্রাজিলের যে এই সুন্দর খেলার যে উপহার তারা দিয়েছেন এবং তাদের প্রত্যাশা ব্রাজিল আগামী ম্যাচগুলোতে ভালো খেলবে এবং ব্রাজিল তার অতীত রূপে কিন্তু ফিরে আসবে। এখানকার যারা সমর্থক রয়েছে ব্রাজিলিয়ান সমর্থক, তাদের প্রত্যাশা কিন্তু এখন সেটি। মারফি। তারেক মাহমুদ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে আমরা যেতে চাই রংপুরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সরকার মাজহার মান্নান। মাজহার, ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন? ব্রাজিল তো ইতোমধ্যে 4-0 গোলে এগিয়ে রয়েছে এবং হাইতি ব্রাজিলের বিপক্ষে খুব একটা ধোপে টিকছে না, তো ব্রাজিল সমর্থকদের নিশ্চয়ই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মাজহার, আপনি কি শুনতে পাচ্ছেন? পাবলিক লাইব্রেরি মাঠ আছে, সেই মাঠে আপনারা দেখবেন যে এখন ব্রাজিলের যারা সমর্থক আছেন সেই সমর্থকদের আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে পুরো যে পাবলিক লাইব্রেরি মাঠটি, সেই মাঠটি ব্রাজিলিয়ান যারা ফ্যান্স আছেন তাদের এখন দখলে চলে গেছে। যখনই অ্যাটারকে যাচ্ছে ব্রাজিল তখনই কিন্তু একটি বড় ধরনের উচ্ছ্বাস তৈরি হচ্ছে। কেউ বাঁশি বাজাচ্ছেন, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ ব্রাজিল ব্রাজিল বলে কথা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটুখানি পুরো মাঠটি দেখাতে পারি আপনারা দেখতে পারবেন যে পুরো মাঠটি জুড়ে এখন উৎসবের আমেজ বইছে। আমরা একটু কথা শুনবো, আপনার কাছে একটু কথা শুনতে চাই যে এই যে উপদেষ্টা আছেন একজন, আমরা তার কাছে একটু কথা শুনতে চাই ব্রাজিল ফ্যান্স ক্লাবের, যে আজকে কি আশা করছেন? আমি আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবে একজন আর্জেন্টিনার সভাপতি এসেছেন, আমরা তার কাছে একটু শুনতে চাই। আমরা চাই সবসময় ভালো টিম যেগুলো, আর ব্রাজিল আর্জেন্টিনা না থাকলে আসলে ওয়ার্ল্ড কাপ জমে না। তো ভালো খেলছে, আমরা আশাবাদী যে তারা সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা চাই তাদের সাথে মাঠে খেলতে ওয়ার্ল্ড কাপে। এবং আমরা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে আমি বলতে চাই যে আমরা সব জায়গায় বিচরণ করি এই কারণেই ভালো টিমগুলো যেন তাদেরকে সমর্থন করি, যে ভালো টিমগুলো যেন আমাদের সাথে খেলে মাঠে প্রমাণ করে যে তারা ভালো টিম। আমরা একজন উপদেষ্টার সাথে কথা বলতে চাই ব্রাজিল ফ্যান্স ক্লাবের। আমি একটু ছোট করে জানতে চাই কি মানে আপনারা কি খুশি, কেমন খুশি? খুশি তো বটেই, তবে গোল আরো ভালো বেশি হওয়া দরকার হাইতির মতো মানে দলের এগেনস্টে। এবং আমরা মনে করি আজকে সবচেয়ে বড় অর্জন যে আজকে আর্জেন্টিনার রংপুর ফ্যান্স ক্লাবের সভাপতি আমাদের সাথে আছেন এবং খেলা যে একটা সম্প্রীতি এবং এখানে যে বন্ধুত্ব আছে সেটারই প্রমাণ করে। আমরা রংপুর থেকে জানান দিতে চাই খেলায় আনন্দ থাকবে, হার জিত থাকবে, আনন্দটাকে ভাগাভাগি করব, এটাই হলো সবচেয়ে বড় মেসেজ। আমি একটু আপনার কাছে জানতে চাই, সাধারণ সম্পাদক আপনি, আমি একটু জানতে চাই যে আজকের খেলা সম্পর্কে অনুভূতিটা। আজকের অনুভূতিটা চরম। আর প্রথমে আমি আপনাকে একবার বলেছি আমরা শুরু করেছিলাম ড্র দিয়ে, আমরা শেষ করব ট্রফি নিয়ে। ব্রাজিল ট্রফি নিয়ে ঘরে ফিরবে ইনশাল্লাহ। এবং আরেকটা গোলের আশা আছি আমরা ব্রাজিল সমর্থক, যেহেতু আর্জেন্টিনা 3টে গোল দিয়েছে, আমরা এবার 4টা দিয়ে শেষ করতে যাচ্ছিলাম। অর্থাৎ যারা এখানকার আয়োজক আছেন এবং বিশেষ করে যারা ফ্যান্স ক্লাবের যারা আয়োজক আছেন তাদের আশা যে আর্জেন্টিনার সাথেই তারা ব্রাজিল তারা বিজয়ী যে অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফিটা নিতে চান এবং অর্থাৎ ফাইনাল খেলায় খেলতে চান। আমি একটু এখানে অনেক ধরনের দর্শক এসেছেন, আমি একটুখানি আপনার কাছে শুনতে চাই কি আশা? ব্রাজিল জিতবে আজকে। জিতবে তো? কত গোল? 3 গোলে ব্রাজিল জিতবে ব্রাজিল 3 গোলে জিতবে। আলহামদুলিল্লাহ ভালো, 4 গোল হবে, 4 গোল। নানা ধরনের গোল, অর্থাৎ কেউ বলছে 3 গোলে জিতবে, কেউ বলছে 4 গোলে জিতবে। আমরা এখানে অনেক মহিলা দর্শকও আছেন, আমরা একটুখানি নারী দর্শকদের কাছে একটু শুনবো। আমি একটু আপনার কাছে শুনতে চাই।
মাঝার ধন্যবাদ যুক্ত হবার জন্য। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আনাগোনা বেড়েছে নতুন একটি সশস্ত্র সংগঠনের। চলতি বছর মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপে এই সংগঠন আত্মপ্রকাশ করে। আরাকান আর্মির অত্যাচারে টিকতে না পেরে গেল 2 মাস ধরে বান্দরবানের রুমা ও থানচি সীমান্তে অবস্থান করছে সংগঠনের সদস্যরা, যারা খোদ বিজিবিকে চিঠি দিয়ে সীমান্তে অবাধে চলাচলের অনুরোধ জানিয়েছেন। সেই চিঠির একটি কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সম্প্রতি বান্দরবান ও সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে নতুন এই সংগঠনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। সশস্ত্র এই দলটিকে প্রথমে দেখা যায় এপ্রিলের মাঝামাঝিতে বান্দরবানের বাংলাদেশ ভারত মিয়ানমার সংযোগস্থল বা তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায়। এরপর টংব্রাই, ডুলুচাঁদ, থান্দই, ক্রামসিপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় তাদের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সবশেষ গেল মে মাসের শেষের দিকে তাদের দেখা যায় থানচি উপজেলার 3-2 ইউনিয়নের পাওপাড়া এলাকার একটি ঝিরিতে। এখানে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর খবর আমরা পেয়েছি, তার মধ্যে 2 জনকে খুঁজতে আমরা এসেছি এই তিন্দু বাজারে। দেখা যায় তাদের পাইখানা, যদিও বৈরী আবহাওয়া, অনেকেই ভয়ে এই বিষয়ে মুখ খুব একটা খুলতে চাচ্ছেন না, কারণ এখানে নানা ধরনের সমস্যা রয়েছে এই পাহাড়ে। সেই কারণে তারা খুব বুঝে কথা বলেন। আর গণমাধ্যম কর্মীদের সঙ্গে তো নয়, আমরা অন্যভাবে চেষ্টা করছি যদি 2 একজন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়। তিন্দু বাজার ও পাড়ায় এই ব্যাপারে ভয় কেউ মুখ খোলেননি, তবে বেশ কিছু তথ্য মিলেছে। সূত্র জানায় এখানকার পাওপাড়া থেকে সশস্ত্র এই দলটি গিয়েছিল তিন্দু বাজারের উল্টো পাশে অবস্থিত কামচিপাড়ায়। সেখানে পাড়া কারবারির ছেলে অংসাই খুমিকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে বলে অন্তত 2 জন জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন। নিয়ে সংগঠনটা অন্য জাতি নাই। আমি তো বর্ষাতে একটা সংগঠন বা একটা রাজনীতি করলে এটা কমে, এটা মানে মাইটা বাঙালি না, সবাইকে নিয়ে একটা সংগঠন করতে হবে। শুধু তাই নয়, স্থানীয়রা জানান রিমাক্রি ইউনিয়ন পরিষদ সদস্য লাংলুম খুমির ইঞ্জিন চালিত নৌকায় তিন্দুর রাজাপাথর এলাকায় দেখা গেছে এই সংগঠনের নেতা লাথওয়াইং খুমিকে। আবারও যেতে হবে তিন্দু এলাকায় এই সংগঠনটি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর প্রয়োজন। জানা যায় নতুন এই সংগঠনটি মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকার খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টির সশস্ত্র শাখা খুমি পিপল ফোর্স বা কেপিএফ। খুমি এই সশস্ত্র গোষ্ঠীটি মূলত রেমাক্রি বিজেপির যে বিওপি রয়েছে তারপর থেকে তিন্দুর বিজেপির যে বিওপি, সেই 2 বিওপির মাঝখানে কোনো ধরনের চেকপোস্ট না থাকায় তারা এই সুযোগটি কাজে লাগায় এবং মাঝখান দিয়ে এই ধরনের বেশ কয়েকটি জিরিপথ রয়েছে। সেই জিরিপথ দিয়ে তিন্দু বাজারের উল্টো পাশে এবং তিন্দু বাজারের পাশে বা উপরে 2টি খুমি পাড়া রয়েছে এবং 2টি খুমি পাড়ায় তারা পালাক্রমে অবস্থান করে, কখনো কখনো একসঙ্গে, কখনো কখনো ভাগ হয়ে তারা অবস্থান করে। গেল 25 মে সংগঠনটির পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে একটি চিঠি দেওয়া হয়, যাতে বাংলাদেশ সীমান্তে অবাধে চলাফেরার অনুরোধ জানানো হয়। এতে উল্লেখ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে সশস্ত্র এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। আরাকান আর্মি ও কুকি ন্যাশনাল আর্মি যৌথভাবে বাকি নৃগোষ্ঠীগুলোর উপর অত্যাচারের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সংগঠনের কার্যক্রম উল্লেখ করা হয় চিঠিতে। এর আগে একই ধরনের চিঠি দেওয়া হয় মিজোরামের মুখ্যমন্ত্রীর দপ্তরে, যেখানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের লাংতলাই এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্পের অনুমতি চাওয়া হয়, যদিও মুখ্যমন্ত্রীর দপ্তর তা নাকচ করে দেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। সশস্ত্র এই সংগঠনের উপস্থিতি নিশ্চিত না করলেও বিজিবিকে দেওয়া চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বাহিনীর কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। যমুনা নিউজকে তিনি জানান পালেতোয়া টাউনশিপের এই খুমি সংগঠনের অনুরোধ রাখার কোনো সুযোগ নেই। আমাদের একটা বর্ডার পোস্টে আউটপোস্টে তারা একটা চিঠি পাঠিয়েছে স্থানীয় কারবারির মাধ্যমে, যে তারা ওপাশে তাদের যে নন স্ট্যান্ড অ্যাক্টর প্রেজেন্স আছে তাদের সাথে তাদের একটি সমস্যা হচ্ছে, অ্যান্ড দেন দে আর অলসো ওয়ান্ট টু ফর্ম অ্যান আর্মড গ্রুপ। এক্ষেত্রে তারা বিজিবির সাথে কথা বলতে চায়, বসতে চায়, অ্যান্ড দেন দে ওয়ান্টেড সাম সাপোর্ট। বাট এটা অ্যাকচুয়ালি আমাদের একটা খুব স্ট্রং একটা পজিশন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর নেয়া নানা ব্যবস্থার উল্লেখ করেন রিজিয়ন কমান্ডার। যেমন সীমান্ত সড়ক যখন হয়ে যাবে তখন আমাদের বর্ডার আউটপোস্টগুলো আছে, এগুলো আমরা এখন যেখানে আছি সেখান থেকে আমরা আরও বর্ডার সীমান্ত সড়কের কাছাকাছি এগুলোকে আরও শিফট করব। তো এই তখন শিফট করলে বর্ডারের উপরে যে আমাদের নিয়ন্ত্রণ, বর্ডারের উপরে যে আমাদের যে নিরাপত্তার ব্যবস্থাটা আরও সুসংহত হবে। আদার দেন আওয়ার বর্ডার আউটপোস্ট, বিভিন্ন জায়গায় টেম্পোরারি ক্যাম্পস, চেকপোস্ট ইত্যাদি এই সমস্ত করেও কিন্তু আমরা বর্ডারের নিরাপত্তাটা নিশ্চিত করছি।
দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে দীর্ঘ সময় খোঁজখবর রাখছেন গবেষক আলতাফ পারভেজ। বলছেন, সীমান্ত এলাকায় নতুন নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা নির্ভর করে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর। এই খুমিরা আপনি জানেন যে মিজোরামেও ঢুকতে চায়, আসা যাওয়া করতে চায়। আসলে এই যে ত্রিদেশীয় সীমান্তটা, যেটা ভারত, বাংলাদেশ, বর্মা যেখানে যুক্ত হয়েছে, এইখানে কোনো দেশের সীমান্তরক্ষীরাই একেবারে পূর্ণ নিরাপদ রাখতে পারে না। এটা এমন একটা এলাকা যেটা প্রাচীনকাল থেকে গেরিলা দলগুলোর আসা যাওয়া আছে, চোরাকারবারিদের আসা যাওয়া আছে, বিভিন্ন ডাকাত দলের আসা যাওয়া আছে। ফলে এখানে বাংলাদেশ সীমান্তরক্ষীদের নজরদারির কোনো ঘাটতি নেই, কিন্তু তারা এই সশস্ত্র যে কোনো ছোট ছোট গ্রুপের আসা যাওয়া পুরো ঠেকাতে পারবে না। এটা বর্মার পুরো রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত আর কি। শুধু খুমি নয়, গেল এক বছরে বান্দরবান, মিজোরাম ও চীন প্রদেশের ট্রাই জংশন ঘিরে আরও কয়েকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন মাধ্যম। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, থানচি, বান্দরবান। হাইতিকে ৩-০ গোলে হারানোর পর উল্লাসে ভাসছে ব্রাজিল সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে আসবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, হাইতিকে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল ব্রাজিল, ভক্তদের উচ্ছ্বাস কেমন? আমরা ব্রাজিলের প্রথম জয় উদযাপন করতে দেখছি। আমার ঠিক পেছনে চট্টগ্রামের যে চকবাজার বালিয়ারকেট, সেখানে ব্রাজিল সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস করতে আমরা দেখছি। ৩-০ গোলে হাইতিকে হারিয়েছে। এর আগেই আমরা বলেছিলাম আরও একটি গোল হয়েছিল, যদিও সেটি অফসাইড হয়েছিল। এই যে আনন্দ, সেই আনন্দ তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে। এই 3টি গোল তাদের অন্য দলের সমর্থকদের হাত থেকে, লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। তাদেরকে নিয়ে যে ট্রল করা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ম্যাচটি ড্র করার কারণে, সেই জায়গা থেকে তারা ফিরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। আজকে নেইমার ছিল না, তারপরও তাদের সেই শূন্যতা বুঝতে দেয়নি। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ৩-০ গোলে তারা জিতেছে। ব্রাজিল এই জয় এখন আনন্দের সাথে উদযাপন করতে আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরো সড়ক আমরা দেখতে পাচ্ছি, চকবাজারের যে মোড় সেটিকে বন্ধ করে তারা জয়ের যে উল্লাস, সেই উল্লাসে মেতেছে। পতাকা তুলে, জার্সি পরে সকাল সকাল ঠিক ভোরে এই জায়গাটিতে বড় পর্দায় বড় দলের, প্রিয় দলের খেলা দেখার জন্য আমরা দেখেছিলাম তারা এই জায়গাটিতে উপস্থিত হয়েছিলেন। সেই প্রথমার্ধের ৩-০ গোলেই দ্বিতীয়ার্ধ শেষ করতে হয়েছে। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি, তবে তাদের ভক্তদের, তাদের সমর্থকদের যে দাবি, সেটি হচ্ছে তারা একটি শৈল্পিক ফুটবল আজকে দেখেছে। খুব সুন্দর একটি ব্রাজিলের খেলা তারা উপভোগ করেছে। ব্রাজিল সমর্থকদের নিরাশ করতে দেয়নি। তাদের আনন্দ আমরা দেখছি যে উদযাপন করতে আমরা দেখতে কেমন লাগছে আজকে? অনেক বা ঈদ লাগতেছে। এই 3টা গোল মনে হচ্ছে আমরা হায়াতে কিনা আমরা ডাইরেক্ট আর্জেন্টিনার আজকে এমন খেলা দিতে পারি, নেইমারের শূন্যতা পূরণ করে দিতে পারি। আর্জেন্টিনার ফুল টিমের আমরা ওইটা হচ্ছে হাফ টাইমে দিয়ে দিচ্ছি। আর্জেন্টিনার এক সমর্থককে নিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের যে আনন্দ উচ্ছ্বাস, সেই আনন্দ আমরা দেখতে পাচ্ছি। মারফি, এভাবেই তাদের আনন্দ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটি উদযাপন করতে আমরা দেখছি। পুরো রাস্তা বন্ধ করে তারা হয়তো কিছুক্ষণ পরে একটি যে বিজয় র্যালি, সেই বিজয় মিছিল অথবা র্যালি তারা করবে। আলামিন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার আমরা রাজশাহীতে যাব সেখানকার দর্শকদের উচ্ছ্বাস সম্পর্কে জানতে তারেক মাহমুদের কাছে। তারেক মাহমুদ, ম্যাচ শেষে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস কেমন? মারফি, প্রথমার্ধের খেলায় ব্রাজিল যেমন উজ্জীবিত ছিল, তেমনি কিন্তু সমর্থকরা কিন্তু অনেকটা উজ্জীবিত ছিল। তবে দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু ব্রাজিল গোল না দিতে পেরে ব্রাজিল সমর্থকরা কিন্তু অনেক কিছুটা হতাশাও কিন্তু ফিল করেছে। সে বিষয়ে আমি জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠে বড় পর্দায় যেখানে খেলা দেখানো হয়েছে, সেখানে কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকরা তারা এখনও রয়েছে, তারা উদযাপন করছে। তারা বলছে আগামী ম্যাচগুলোতে ব্রাজিল আরও ভালো খেলবে এবং এই আজকের জয় দিয়ে কিন্তু শুভ সূচনা হয়েছে। আজকের খেলা কেমন উপভোগ করলেন, আগামীতে কেমন খেলা প্রত্যাশা করেন একটু জানতে চাই।
আগামীতে কেমন খেলা প্রত্যাশা? আরো ব্রাজিল আরো ভালো খেলুক এই প্রত্যাশা করি এবং আমরা 2026 বিশ্বকাপ জিতবো এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই আজকের যে খেলা সেটি কিন্তু আপনাদের প্রত্যাশিত হয়েছে কিনা? হ্যাঁ, আমরা ফার্স্ট হাফ যখন দেখলাম খুব সুন্দর প্রেসিং ফুটবল খেলছে এবং 3টা গোল আমরা দিয়েছি, কিন্তু আরও চাইছিলাম যে আরও সেকেন্ড হাফে আরও 3টা গোল হোক। আর সব থেকে যেটা বেশি চেয়েছিলাম, নেইমার স্কোয়াডে থাকুক, গেম খেলুক, 5 মিনিট হোক 10 মিনিট হোক, নেইমার আমাদের সাথে খেলুক। ঠিক আছে না, নেইমার হবে। আমরা দেখতে পাচ্ছিলাম মারফি, এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আরও সমর্থক রয়েছে তাদের কাছে একটু জানতে চাই, আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তাদের কিছুটা জবাব কিন্তু আপনারা দিতে পেরেছেন কিনা আজকে? হ্যাঁ, আজকে আমাদের টিম আমাদের প্রত্যাশিত খেলাটা আমাদেরকে উপহার দিয়েছে। আশা করি এই ছন্দ সামনের ম্যাচগুলোতেও ধারাবাহিকভাবে বজায় রাখবে এবং আমরা এবার বিশ্বকাপ উইন করব। ধন্যবাদ আপনাকে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হবিবুর মাঠ রয়েছে এবং পরিবহন মার্কেট রয়েছে, দুই জায়গায় মূলত বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এছাড়াও রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। সকাল থেকে আমি ব্রাজিলিয়ান সমর্থকদের যে উচ্ছ্বাস আনন্দ সেটি দেখেছি, এবং একই সাথে সাথে ব্রাজিলিয়ান সমর্থকরা তারা বলছেন যে এইবার ব্রাজিলের যে এর আগে যেমনটি ব্রাজিল তেমন ভালো খেলতে না পারলেও আজকে কিন্তু ব্রাজিলের জয় দিয়ে সূচনা করেছে, এবং যারা সমর্থক রয়েছে তাদের প্রত্যাশা ব্রাজিল এখন থেকে ভালো খেলবে এবং ব্রাজিলের প্রত্যেকটি প্লেয়ার তাদেরকে নতুন নতুন ভালোভাবে খেলা উপস্থাপন করবে এবং ব্রাজিল অতীত রূপে কিন্তু ফিরে আসবে। ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা কিন্তু সেটি। মারফি। তারেক, ধন্যবাদ আপনাকে। নানা কারণে কয়েক বছর সর্বজনীন পেনশন স্কিম থেকে মুখ ফিরিয়ে নেয় সবাই, তবে আগের সরকারের নেয়া এই উদ্যোগ অব্যাহত রাখতে চায় বর্তমান সরকার। আস্থা অর্জনে ধাপে ধাপে আনা হবে পরিবর্তন, আকর্ষণীয় স্কিম কাঠামো, সরিয়া ভার্সন, নির্দিষ্ট সময়ে অর্থ প্রাপ্তির নিশ্চয়তায় আনা হচ্ছে সংস্কার। এই পর্যন্ত জমার পরিমাণ 266 কোটি টাকা। পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান জানান, আস্থা অর্জনে সর্বোচ্চ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সর্বজনীন পেনশন স্কিম 2023 সালে শুরু হয়। কার্যক্রম শুরুর পর থেকেই ছিল নানামুখী চ্যালেঞ্জ। কঠিন ছিল মানুষের আস্থা অর্জন। পথ চলার পর ধীরে ধীরে বাড়তে থাকে আস্থা, তবে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তৈরি হয় সংকট। তবে নির্বাচনের পর কেটেছে সেই অনিশ্চয়তা। 4টি স্কিমে ধীরে ধীরে বাড়ছে বিনিয়োগের পরিমাণ। প্রগতি স্কিমে হয়েছে সবচেয়ে বেশি বিনিয়োগ, যার পরিমাণ 124 কোটি 29 লাখ টাকা। এরপর সমতা স্কিমের অবস্থান, এই স্কিমে জমার পরিমাণ 54 কোটি 84 লাখ টাকা। সমতায় যোগ দিয়েছে সবচেয়ে বেশি 2,86,000 মানুষ। সুরক্ষা স্কিমে যুক্ত হয়েছেন মোট 64,989 জন। জমার পরিমাণ 76 কোটি 51 লাখ টাকা। আর প্রবাসী স্কিমে জমার পরিমাণ 10 কোটি 94 লাখ টাকা। মোট 3,78,000 জন 4টি স্কিমে বিনিয়োগ করেছেন 266 কোটি 61 লাখ টাকা। 2030 সালের মধ্যে অন্তত 4 কোটি পরিবারের অন্তত একজন করে এই পেনশনের আওতায় আসবে, এটা হচ্ছে লক্ষ্যমাত্রা। এটি যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের যে আর্থিক সুরক্ষা, বৃদ্ধ জনগোষ্ঠীর, প্রান্তিক জনগোষ্ঠীর সেই আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। সুদর্শন মিলিয়ে জমার তুলনায় এখন বিনিয়োগ বেশি, অর্থাৎ জমা হওয়া অর্থের এখন ট্রেজারি বন্ডে বিনিয়োগ হয়েছে 294 কোটি টাকা। জমা করা অর্থ থেকে মুনাফা হয়েছে 39 কোটি টাকার বেশি। পেনশন স্কিমের অর্থ থেকে নেওয়া যায় ঋণ, সেই সুযোগ কাজে লাগিয়ে 4 কোটি টাকার বেশি ঋণ ছাড় করেছে কর্তৃপক্ষ। নতুন সময়ে নানা ক্ষেত্রে আনা হচ্ছে পরিবর্তন। আইনের যে দুর্বলতা আছে সেগুলো আমরা কাটিয়ে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় আমাদের সংশোধন হবে। 30% গ্র্যাচুইটির করে ঘোষণা করা হয়েছে। একটি মানুষ 60 বছর পূর্তি উপলক্ষে যে টাকা সে জমা করলো তার 30% গ্র্যাচুইটি হিসেবে একমাটি সে পেয়ে যাবে। ধরেন 1 কোটি টাকা জমা হলো, তার 30 লাখ টাকা সে একমাটি পেয়ে যাবে। শরিয়া ভিত্তিক স্কিম চালুর ব্যাপারে আমাদের কর্মকাণ্ড চলছে। বলা হচ্ছে আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষের আর্থিক অবস্থার উন্নতি দরকার। স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু ওই দীর্ঘকালীন এর দিকে, অর্থাৎ বর্তমান আর্থিক বা সংগতির অবস্থায় এমন একটা চাপের মধ্যে থাকে যে তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার খুব একটা সুযোগ থাকে না বা সামর্থ্য থাকে না। কাজেই ওই সামর্থ্যটা যেহেতু থাকে না, তার জন্যে যদি এই ধরনের একটা স্কিম এটা যদি তাদের কাছে আকর্ষণীয় মনে না হয়, তাহলে কিন্তু তারা সহজে আগ্রহী হবেন না। ট্রেজারি বন্ড ছাড়া আপাতত অন্য কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করবে না জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
ধানমন্ডি লেকে তৈরি হচ্ছে নজরুল মঞ্চ, পাশাপাশি লেক খনন, হাঁটার পথ, শিশুদের খেলার জায়গা, টয়লেটও তৈরি করা হবে। ৭৫ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চলতি বছরের জুলাইয়ে শুরু হবে কাজ, শেষ করা হবে ১ বছরের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়িত হলে লেকের নাগরিক সুবিধা বাড়বে, পাশাপাশি ধানমন্ডি এলাকার বাসিন্দাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর তৈরি হবে বলে দাবি ডিএসসিসির। রুবেল হাসানের ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। প্রাচীন পাণ্ডু নদীর বেশিরভাগ শুকিয়ে গেলেও কিছু অংশ টিকে ছিল ঝিল হয়ে। ৬০-এর দশকে ধানমন্ডিকে আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হলে ঝিলটিও সংস্কার করা হয়, নাম দেয়া হয় ধানমন্ডি লেক। প্রায় ৮৬ একর জায়গার ৩১ একর স্থলভাগ, ৫৫ একর জলভাগ। প্রচুর গাছ আর স্বচ্ছ পানিতে লেকটি যেন ঢাকার ফুসফুস। গত কয়েক বছরে লেকের পরিবেশ নষ্ট হয়েছে। যত্রতত্র আবর্জনা আর দূষণে ধানমন্ডি লেক হারিয়েছে স্বকীয়তা। তাই সরকার ধানমন্ডি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে হাতে নিয়েছে একটি প্রকল্প। এর অধীনে লেক খনন, হাঁটার রাস্তা, পার্ক, বাচ্চাদের খেলার জায়গা, কফি শপ, টয়লেট তৈরি করা হবে। রবীন্দ্র সরোবরের আদলেই একটা নজরুল সরোবর থাকবে। লেকের নিচে স্লাস আছে, কিন্তু প্রায় ২-৩ ফিট ময়লা, এগুলো আমরা উঠিয়ে ফেলবো। কিন্তু টোটাল ৭৫ কোটি টাকা সব মিলিয়ে। ধানমন্ডি লেক শুধু প্রাকৃতিক নয়, ঢাকার অন্যতম সাংস্কৃতিক পরিসরও। রবীন্দ্র সরোবরে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক কার্যক্রম। অন্যদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লেকের পশ্চিমাংশের প্রায় অনেকটা ভরাট হয়ে গেছে। সেখানে সংস্কার করে আরেকটি নাগরিক পরিসর তৈরি করা হবে। ধানমন্ডি লেকের এই জায়গায় নতুন আরেকটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নজরুল মঞ্চ নামের এই সাংস্কৃতিক কেন্দ্রে স্থানীয়রা এবং সাংস্কৃতিক দলগুলো নানা আয়োজন করার সুযোগ পাবে। এতে করে রাজধানী ঢাকার সাংস্কৃতিক পরিসর আরও বাড়বে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী মাস থেকেই শুরু হবে প্রকল্পের কাজ, জানান দক্ষিণ সিটির প্রশাসক। আমরা যদি এই মাসের শেষের দিক থেকে কাজ ধরতে পারি, তাহলে পরবর্তী ১-১২ মাস যে কটা দিন হয়তো সময়, এর আগেই আমি চেষ্টা করব যত দ্রুত করা যায় আর কি। ধানমন্ডি লেকের নানা জায়গা ইজারা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইজারা প্রাপ্তরা এখানে রেস্তোরাঁ তৈরি করেছে। যত্রতত্র চেয়ার টেবিল বসানোর কারণে হাঁটার পরিবেশও নষ্ট হয়েছে। লেক পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। তবে আগামীতে ধানমন্ডি লেককে ব্যবসা কেন্দ্র হতে দেয়া হবে না বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। কোনোভাবে একটা কমার্শিয়াল ভেন্যুতে রূপান্তরিত করা যাবে না, যেটা ইতিমধ্যেই আমাকে দেখে খারাপ লাগে যে আজকে লেকে, ধানমন্ডি লেকে, রবীন্দ্র সরোবরে আজকে অনেকটা কমার্শিয়ালের মতো ভাব চলে আসছে। নাগরিকদের দাবি পুরো লেক থাকুক সবুজে আচ্ছাদিত, নির্মল পরিবেশে নাগরিকদের জন্য হয়ে উঠুক স্বস্তির জায়গা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরা জজ আদালত থেকে ১ বছর সাজাপ্রাপ্ত আসামি জামিন না নিয়ে বেরিয়ে যান কারাগার থেকে। ভিন্ন মামলায় পুলিশের হাতে আটকের পর সামনে আসে চাঞ্চল্যকর এই তথ্য। জামিন ছাড়াই আসামি কিভাবে বের হলেন কারাগার থেকে, সে প্রশ্নের উত্তর খুঁজছেন যমুনা টেলিভিশন। গেল সোমবার ভিন্ন ভিন্ন ঘটনায় তালা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় কয়েকজন। এর মধ্যে একজন আব্দুল মাজেদ। হুমকি ধামকির এক জিডির প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানায় আটক করে তাকে আদালতে পাঠায় পুলিশ। আমরা যেটা করে নন জিআরএ ওয়ারেন্ট, এটা নাম্বার হচ্ছে 68/24, সেকশন হচ্ছে আপনার 506 ক্লাস 2। আপনার এই ওয়ারেন্ট মূলে আমরা আব্দুল মাজেদ তাকে আমরা গ্রেপ্তার করি। গতকালকে গ্রেপ্তার করা হয় এবং আজকে যথাসময় সকালে তাকে আমাদের সাতক্ষীরা কোর্টে প্রেরণ করা হয়। যমুনা টেলিভিশনের হাতে আসা নথিপত্র বলছে 2025 সালের 8 জুলাই এনআই অ্যাক্টের চেক ডিজনার মামলায় আব্দুল মাজেদকে 1 বছর কারাদণ্ড দেয় সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত। 28 নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানায় পুলিশের হাতে গ্রেপ্তার হন মাজেদ। আদালতের নথিতে আব্দুল মাজেদ এখন কারাগারে, অথচ পুলিশের হাতে গ্রেপ্তারের পর জানা গেল আসামি ছিলেন বাইরে। হতবাক মামলার বাদী থেকে আইনজীবী, চান প্রতিকার। গতকালকে সংবাদ পেলাম তালা থানা পুলিশ এই আসামিকে একটা ভিন্ন মামলায় অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করেছে।
তখনই আমরা জানতে পারলাম যে আসামি জেলখানা থেকে বের হয়ে গেছে। একটা অপ্রত্যাশিত ব্যাপার যে একজন আসামি 11 লক্ষ টাকা 50% টাকাও জমা দিল না, হাইকোর্ট থেকে কোনো অর্ডারও নেয় নাই, অথচ কিভাবে সে জেল থেকে খালাস পেল, এটা আমাদের একটা দুশ্চিন্তার কারণ। সে কোনো আপিল করেনি কিংবা নথি পর্যন্ত দেখা যায় 1 বছর সাজাও সে খাটেনি, এবং যেভাবে হোক তার বুদ্ধি কাটাই কিংবা কেউ বা কারোর হলো করে তদবির করে সে আসামি বাড়িয়ে গেছে। জামিন ছাড়াই সাজাপ্রাপ্ত আসামি কারাগার থেকে বের হলেন কিভাবে? প্রশ্নের উত্তর খুঁজতে জেলা কারাগারে যমুনা টেলিভিশন। আসামির বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি সাতক্ষীরা কারা কর্তৃপক্ষ। এমনকি আসামি কারাগার থেকে কিভাবে বের হলেন তার কোনো তথ্য দিতেও রাজি হননি। এবার সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ আদালতে যমুনা টেলিভিশন জানতে চাই কি ঘটেছিল। বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম জানালেন ভুলের কথা। একটা কার্যক্রম এখন চলতেছে, তো কার্যক্রমটা শেষ হোক তারপর আমি বলবো না। আপনি দয়া করে আর করেন না, একটা মিস্টেক হয়ে গেছে, ওটা সমাধান হোক, হইলে আমি আপনার বলবো না। তথ্য চাওয়াই প্রতিবেদকের উপর ক্ষুব্ধ আদালতে থাকা সাবেক পেশকার অরবিন্দু মণ্ডল। তার দাবি এমন কোনো ঘটনা ঘটেনি। প্রশ্ন উঠেছে পদে না থেকেও কিভাবে আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে বেঞ্চ সহকারীর কাজ করছেন এই অরবিন্দু মণ্ডল। বিনা কারণে হতে পারে, আবার সাহেব ঠিক করে দিতে পারে, সাহেবের ব্যবহার, আমাদের কোনো স্টাফের ব্যবহার থাকে না। ঠিক করেছে কি ঠিক সেটা আপনি তার সঙ্গে কথা বলে নেন, কি ঘটেছে তাও বলতে পারবে না। কোনো স্টাফ এই তথ্য সম্পর্কে কিছু বলতে পারবে না। মামলার আইনজীবী বলছেন 1 বছরের স্থলে 1 মাস সাজালিকে আদালতের আদেশ পাঠানো হয়েছিল কারাগারে। 1 মাস সাজা খেটেই আসামি বেরিয়ে যান কারাগার থেকে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।